কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে। চলুন আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে নিয়ে নিয়েছে নর্মাল টেম্পারেচারে রাখা জল। জলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম নুন আর উজালা। খুব ভালো করে জলটাকে মিশিয়ে নেব। তারপরে এই জলটাকে আমরা কি কাজে ব্যবহার করব? অনেক সময় আমরা সাদা জামা কাপড় উজালা দিলে দেখা যায় ছোপ ছোপ হয়ে যায়। মানে উজালার যে কালারটা কোনো জায়গায় বেশি হয়, কোনো জায়গায় কম। তাই এইভাবে আপনারা নুন, উজালা আর জল ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর দেবেন। দেখবেন জামা কাপড়ের মধ্যে ছোপ ছোপ হবে না, খুব ভালোভাবে সারা জামা কাপড়ে উজালা হবে। এতে উজালাটা ভালোভাবে কাপড়ের সঙ্গে মিশবে। রুটি করার জন্য ব্যালন চাকি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় ব্যালন চাকিতে প্রচুর পরিমাণে আটা লেগে যায়, আর এইভাবে আটাগুলো পরিষ্কার করতে গেলে জল দিয়ে ভিজিয়ে রাখতে লাগে, অনেকটা সময়ের প্রয়োজন। অনেক সময় হাতে সময় থাকে না, তাই সেকেন্ডও লাগবে না, পরিষ্কার হয়ে যাবে। উষ্ণ গরম জল দিয়ে দিন ব্যালন চাকির মধ্যে। এতে ব্যালন চাকি নষ্টও হবে না। অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখলে যেহেতু কাঠের জিনিস, খুব তাড়াতাড়ি ব্যালন চাকি নষ্ট হয়ে যায়। এইভাবে গরম জল দিলে সেকেন্ডের মধ্যে হাত দিয়ে একটু ডলে নিন, দেখুন আটা কত সহজেই উঠে যাচ্ছে। যত শক্তভাবে আটা লেগে থাকুক না কেন, সেকেন্ডও সময় লাগবে না, সহজেই পরিষ্কার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দেখুন আমি আপনাদের নর্মাল জল দিয়ে ব্যালন চাকিটা ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করতে পারেন আপনারাও। তারপর ধোয়ার পর সবসময় ব্যালন চাকি মুছে রাখবেন। বাঁচিয়ে নিতে পারি সাবানের মধ্যে সামান্য পরিমাণ টুথপেস্ট ব্যবহার করেই। এখানে আমি নিয়ে নিয়েছি সাবান। যে বাসন মাজার সাবান হয় সেটাও ব্যবহার করতে পারেন, নর্মাল সাবানও ব্যবহার করতে পারেন। আর বাসন মাজার সাবানটা ভীষণ স্ট্রং হয়, এটা ব্যবহার করলেই খুব ভালো রেজাল্ট পাবেন। এখানে দেখুন গ্রেটারের সাহায্যে আমি 2 চামচ পরিমাণ মতো সাবান গ্রেট করে নিলাম। অতিরিক্ত দরকার নেই, 2 চামচ হলেই হয়ে যাবে। আপনারা যদি বেশি পরিমাণে মিশ্রণটা তৈরি করতে চান তাহলে আরেকটু বেশি পরিমাণ সাবান গ্রেট করে নেবেন। একটি বাটির মধ্যে গ্রেট করা সাবানটা নিয়ে নিচ্ছে। এখানে নিয়ে নিচ্ছি আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে ব্যবহার করবেন, 1/2 চামচ পরিমাণ মতো। খুব ভালো করে সাবান আর টুথপেস্টটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এখানে সাবান আর টুথপেস্টটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে সাবানের মধ্যে কোনো রকম দলা দলা ভাব না থাকে। এরপর এর মধ্যে কিছু জিনিস আমরা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ মতো লেবুর রস। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে লেবুর মধ্যে, যেটা ভীষণ ভালো। লেবুর রসটা দেওয়ার পর যেহেতু এখানে টুথপেস্ট দেওয়া হয়েছে, দেখবেন একটু ফুলে উঠবে। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে 3টে জিনিসকেই। তারপর এর মধ্যে আরও 1-2টো জিনিস আমরা ব্যবহার করব, যে জিনিসগুলো আমাদের বাড়িতে সব সময়ই আমাদের ঘরে থাকে। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো বেসন। বেসনের পরিবর্তে এখানে কিন্তু আপনারা আটা ব্যবহার করতে পারেন। বেসনটাকে দিয়েও খুব ভালো করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। কোনো রকম এখানে জল কিন্তু আমরা দেব না। বেসনটাকে ধীরে ধীরে মেশালেই দেখবেন যত সুন্দরভাবে মেশানো হবে বেসনটা, মিশ্রণটাও ধীরে ধীরে একেবারে স্মুথ হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে খুব সুন্দর করে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। আর যদি একেবারেই শুকনো হয়ে যায়, সামান্য পরিমাণ একটু গোলাপ জল এখানে আপনারা অ্যাড করতে পারেন। তা আমি এখানে কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে এটাকে মিশিয়ে নিয়েছি। এই দেখুন এরকম মতো লিকুইড একটি জিনিস তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখুন ভ্যাসলিন, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। পরিমাণ অনুযায়ী আমি এখানে ভ্যাসলিন ব্যবহার করছি। যদি বেশি পরিমাণে মিশ্রণ তৈরি করেন তাহলে আরও বেশি পরিমাণে ভ্যাসলিন কিন্তু এখানে দিতে হবে। ভ্যাসলিনটা দিয়েও আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে এই যে আমরা 2 টাকার যে কফি পাতা আছে
সেই কফি পাতা আমি এখানে ছিঁড়ে নিচ্ছি। হাফ পাতা মতো কফি এখানে আমি ব্যবহার করব। কফির পাতাটা দিয়ে মানে কফিটা দিয়েও খুব ভালো করে আবার আমাদের মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশ্রণটা এখানে আমাদের ফেটিয়ে নিতে হবে। আমরা অনেক সময় পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করি। কেন? ম্যানিকিওর প্যাডিকিওর করার জন্য। বাড়িতে একবার আপনারা এই প্যাকটি তৈরি করুন। আমি লাইভ রেজাল্ট দেখাবো। এই দেখুন, হাত দেখতে পাচ্ছেন কিরকম কালো হয়ে গেছে, রুক্ষ শুষ্ক হয়ে গেছে। শীতকালে ট্যান পড়ে আমাদের হাতের চামড়া কুঁচকে যায় আর এরকম কালো হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। আর পার্লারে গিয়ে যখন আমরা ম্যানিকিওর প্যাডিকিওর করাই, হাজার হাজার টাকার বেশি আমাদের খরচা হয়ে যায় টাকা। আমি আপনাদের লাইভ এই হাত পরিষ্কার করে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হয় এই প্যাকটি একবার ব্যবহার করলে। এটা কিন্তু হাত পায়ের জন্য, গলায়, ঘাড়ের জন্য। মুখে অ্যাপ্লাই না করাই ভালো, যেহেতু এখানে যদি আপনারা নর্মাল সাবান ব্যবহার করেন, গ্লিসারিনযুক্ত সাবান, তাহলে মুখে সেটা অ্যাপ্লাই করতে পারেন। আমি দেখুন হাতে অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ আমরা হাতে মহিলারা কাজবাজ করি, রান্না করি, আগুনের তাপটা আমাদের হাতে লাগে। এর ফলেও কিন্তু আমাদের হাত একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায়। দুই হাতে খুব ভালো করে এইভাবে লাগাতে হবে। লাগানোর পর কিছু সময় আমাদের এইভাবে একটু মাসাজ করতে হবে। মাসাজ করলে কি হবে? রক্ত চলাচলটা ভালো হবে। আর শীতকালে এমনিতেই রুক্ষ শুষ্ক, মরা চামড়া যেটা, সেটা খুব সহজেই উঠে যাবে। তাই কিছুটা সময় নিয়ে এইভাবে আমি সবার প্রথমে একটু মাসাজ করে নিলাম। তারপর এটাকে আমরা রেখে দেব কিছু সময়ের জন্য, 3 থেকে 4 মিনিট, 5 মিনিট মতো রেখে দেব। অতিরিক্ত ড্রাই করব না। এই দেখুন অনেকটাই কিন্তু আমার ড্রাই হয়ে গেছে হাতটি, কারণ আমি এখানে 5 মিনিট মতো কিন্তু রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর কি করব, একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল নিয়ে আবারও এইভাবে ডলে ডলে পরিষ্কার করব। আপনাদের যদি গলাতেও কালো দাগ হয়ে যায়, ট্যান পড়ে যায়, এইভাবে প্যাকটি আপনারা একবার অ্যাপ্লাই করুন, দারুণ রেজাল্ট পাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, বহুদিনের পুরনো জমে থাকা কালো নোংরা ট্যান খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। খুব ভালোভাবে আমি হাত দুটোকে ডলে নিয়েছি। চলুন জল দিয়ে ধুয়ে দেখাই। এই দেখুন রেজাল্ট, দেখতে পাচ্ছেন কত সুন্দর হাতটা আমার এখানে পরিষ্কার ফর্সা হয়ে গেছে। তাই পার্লারে না গিয়ে আপনারা মাসে একদিন বাড়িতেই এই প্যাকটি অ্যাপ্লাই করতে পারেন। যদি 15 দিনে একদিন করেন তাহলে তো খুব ভালো কথা, কারণ আমাদের অনেকেরই হাতে সময় থাকে না। তাই আপনারা মাসে একদিনও করলে আপনাদের হাত নরম কোমল হয়ে যাবে। আবারও ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখুন এই যে ওপরের অংশটা কতটা কালচে লাগছে, যেই অংশটা লাগিয়েছি সেটা কতটা সুন্দর পরিষ্কার ফর্সা নরম কোমল হয়েছে। আর যেহেতু ভ্যাসলিন ব্যবহার করা হয়েছে, তাই হাতটা কিন্তু খুব সুন্দর স্মুথও হয়ে গেছে। এরপর কি করব, হাতটাকে খুব ভালো করে আমরা মুছে নেব। এটা কিন্তু নর্মাল যদি আমরা রেখে দিই আবারও কিন্তু রুক্ষ শুষ্ক মনে হবে, কালচে ভাবটা থাকবে না, কিন্তু রুক্ষ শুষ্ক মনে হবে। তাই নারকেল তেল নিয়ে নিন সামান্য পরিমাণ, বা কোনো ময়েশ্চারাইজার যদি ক্রিম ব্যবহার করেন সেটাও নিয়ে নিন। নারকেল তেলটা কিন্তু নেওয়াই সবচেয়ে ভালো। আপনারা এইভাবে ভালো করে একটু লাগিয়ে নিন, দেখবেন আপনাদের হাত একেবারেও নরম কোমল থাকবে, ফর্সা উজ্জ্বল থাকবে। পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচা করে ম্যানিকিওর পেডিকিওর করার প্রয়োজন পড়বে না। আমি কিন্তু লাইভ রেজাল্ট আমি দেখালাম, আমার হাতটা প্রথমে কেমন ছিল আর এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। না হয় নষ্ট হয়ে যাবে। অনেক সময় আমিষ জাতীয় কিছু রান্না করলে দেখা যায় কি হয়, যে থালা বাসন থেকে না আষ্টে গন্ধ বের হতে থাকে, যতই আমরা সেটা ভালোভাবে সাবান দিয়ে ধুই না কেন।
ইলিশ মাছ, খাসির মাংস এইসব গন্ধটা ভীষণ স্ট্রং হয়, তাই চা খাওয়ার পর চা পাতাটা ফেলে না দিয়ে ভালোভাবে আপনারা ধুয়ে রেখে দিন। এই শুকিয়ে রেখে দিন। এতে কি হবে, যে বাসনের আষ্টে গন্ধ সেটাও চলে যাবে। স্টিলের বাসনে যদি কোনো রকম দাগ ছোপ তৈরি হয়ে যায়, এইভাবে যদি চা পাতা দিয়ে একটু ঘষে নিতে পারেন, তাহলে দেখবেন সেই দাগ ছোপ কিন্তু খুব সহজেই দূর হবে, বাসন নতুনের মতো চকচকে করবে। খুব ভালোভাবে ডলে নেওয়ার পর এবার আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি। এই ধরনের ধূপকাঠিগুলো আমরা সুগন্ধের জন্য ব্যবহার করে থাকি, পুজোর জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় এই ধূপকাঠি আমরা মশা তাড়াতেও ব্যবহার করতে পারি। কিভাবে? মশা মারার তেল বা কয়েল শেষ হয়ে গেলে ভিক্স আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সামান্য পরিমাণ একটু ভিক্স নিয়ে নিন। তারপর ধূপকাঠিতে খুব ভালোভাবে এইভাবে আপনারা ভিক্সটা লাগিয়ে নিন। এইভাবে ভিক্সটা লাগিয়ে নিলে ভিক্সের গন্ধটা ভীষণ স্ট্রং হয়। তারপর এই ধূপকাঠিটা যদি জ্বালান, দেখবেন সুগন্ধের সঙ্গে সঙ্গে আপনাদের ঘরবাড়ি থেকে মশাও কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি চলে যাবে। তাই মশা তেল কয়েল শেষ হলে এমার্জেন্সির সময় ট্রাই করতে পারেন। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। এখানে কিন্তু আমাদের উষ্ণ গরম জলই নিতে হবে, ঠান্ডা জল নয়। সামান্য পরিমাণ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এই পাত্রের মধ্যে সামান্য পরিমাণ একটু খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। খাওয়ার সোডা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দেখুন, আমরা যে ব্রাশ দিয়ে প্রত্যেক দিন দাঁত মেজে থাকি, অনেক সময় এই ব্রাশের মধ্যে জীবাণু ব্যাকটেরিয়া থাকে। এর ফলে আমাদের দাঁত দেখা যায় আরও বেশি ইনফেকশন হয়ে যায়। তাই আমরা যদি 15 দিনে একদিন বা মাসে একদিন এইভাবে উষ্ণ গরম জলে নুন, খাওয়ার সোডা দিয়ে ব্রাশগুলো 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে পারি, তাহলে যে জার্মস ব্যাকটেরিয়া থাকে ব্রাশের মধ্যে সেগুলো খুব সহজেই চলে যায়। এমনকি ব্রাশগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। আমাদের যে অনেক সময় দাঁতে ইনফেকশন হয়, সেটা হওয়ার সম্ভাবনা থাকবে না। নর্মাল জল দিয়ে ব্রাশটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি। অনেক সময় পেঁয়াজ কাটতে গেলে আমাদের চোখ দিয়ে জল বের হয়। তাই অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটলেও চোখ জ্বালা করবে না, জল বের হবে না। পেঁয়াজের শেকড়ের অংশটা কেটে নিন। তারপর একটি পাত্রের মধ্যে নিয়ে নিন জল। এরপর এই পেঁয়াজটাকে আপনারা কয়েক সেকেন্ডের জন্য একটু জলের মধ্যে ভিজিয়ে রাখুন। এতে পেঁয়াজের রসটা দেখবেন জলে চলে যাবে। এর ফলে কি হবে, আপনাদের চোখ জ্বালাও করবে না, জলও বের হবে না। আর জলে ভিজিয়ে রাখার কারণে আরও একটি সুবিধা হবে, পেঁয়াজের যে খোসাটা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আপনারা ছাড়িয়ে ফেলতে পারবেন। ভালো লাগলে ট্রাই করবেন। অনেক সময় যে আমাদের বাড়িতে মশা মারার ধূপকাঠি বা নর্মাল ধূপকাঠির স্ট্যান্ড থাকে না, তখনই মুশকিল হয়ে যায়। এখানে সেখানে জ্বালালে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের, আর হয়তো কিছুটা পর নিভে যায়। তা আমাদের বাড়িতে এই ধরনের অনেক তালা থাকে, যে তালার চাবি নষ্ট হয়ে গেছে বা পুরনো হয়ে গেছে, সেই তালা ফেলে না দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন স্ট্যান্ড হিসাবে। এখানে আমি একটি কন্টেনারের ঢাকনা নিয়ে নিয়েছি, যাতে এতে তার উপর তালাটা রাখবো। এতে কি হবে, জায়গাটাও নোংরা হবে না, আর মশা মারা ধূপকাঠি বা নর্মাল ধূপকাঠি পুরোটা জ্বলবে, কিছুটা জ্বলে নিভবেও না, আর আগুন লাগারও কোনো রকম সম্ভাবনা কিন্তু থাকবে না। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেতে পছন্দ করি। অনেক সময় কাঁচা পেঁয়াজ স্যালাডে কিন্তু মুখ থেকে বাজে দুর্গন্ধ বেরোয় কাঁচা পেঁয়াজ খেলে। সেক্ষেত্রে এই টিপসটি আপনারা ফলো করতে পারেন। একটি পাত্রের মধ্যে পেঁয়াজটা কেটে নিন। তারপর পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিন ভিনিগার দেওয়ার পর এরপর পেঁয়াজের মধ্যে দিতে হবে সামান্য পরিমাণ একটু জল। পেঁয়াজটাকে আপনারা 2-3 মিনিটের জন্য ভিনিগার মেশানো জলে ডুবিয়ে রাখতে হবে। ডুবিয়ে রাখলেই দেখবেন পেঁয়াজের গন্ধটা অনেকটা চলে যাবে। নর্মাল জল দিয়ে ধুয়ে খেতে পারেন মুখ থেকে। অনেক সময় আমাদের বাড়িতে নেল রিমুভার শেষ হয়ে যায়, কোথাও হয়তো যাওয়ার থাকে, নেল পালিশ পরার থাকে, আর নেল পালিশের ওপরে নেল পালিশ করলে দেখতে ভীষণ বাজে লাগে নখগুলো। তাই নেল রিমুভার যদি কোনো কারণে শেষ হয়ে যায়, এই টিপসটি ফলো করতে পারেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি টুথপেস্ট। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো টুথপেস্ট থাকে, সেটা আপনারা ব্যবহার করতে পারেন, বা নর্মাল টুথপেস্টও নিয়ে নিতে পারেন। সামান্য পরিমাণ একটু টুথপেস্ট যেখানে নেল পালিশ আসে সেই জায়গাটায় লাগিয়ে 1-2 মিনিট মতো রেখে দিন। 1-2 মিনিট পর তুলো নিয়ে নিন। তুলো নিয়ে এইভাবে একটু ঘষবেন, দেখবেন খুব সহজেই যে সামান্য পরিমাণ নেল পালিশ লেগে থাকে সেটা কিন্তু উঠে যাবে। এই দেখুন আমি তুলো দিয়ে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করছি, কত সহজে উঠে গেছে। যে সামান্য পরিমাণ লেগে রয়েছে সেটাও একটু ঘষলে কিন্তু উঠে যাবে। তাই এমার্জেন্সি সময় নেল রিমুভার না থাকলে এই টিপসটি আপনারা ফলো করে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় বাসন মাজার সাবানে অতিরিক্ত আমরা হাত দিয়ে কাজ করি, এর ফলে আমাদের হাত রুক্ষ শুষ্ক হয়ে যায়, হাতে র্যাশ উঠে যায়। অনেক সময় ডাক্তাররা সাবান লাগাতে বারবার হাতে বারণ করে। গ্লাভস প্রত্যেকের বাড়িতে থাকে না। এই ধরনের পলিথিনের সবজি ফল আমরা কিনেই আনি, অনেক সময় পলিথিনগুলো ফেলে দিই। তো এই ধরনের পলিথিন ফেলে না দিয়ে এই কাজগুলো করে নিতে পারি। 2 হাতে 2টো পলিথিন পরে নিয়েছি, গার্ডারের সাহায্যে আটকে নিয়েছি। একটু ঢেলা করে আটকাবেন, তাহলেই দেখবেন আপনারা কত সহজেই বাসন মেজে নিতে পারবেন। আপনাদের সাবানে হাত দিতে লাগবে না, যে কোনো বাসন, কড়াই, থালা, বাটি সহজেই মাজা হয়ে যাবে। তাই এই টিপসটি আপনারাও কিন্তু
ফলো করতে পারেন। এতে আপনাদের হাত নরম কোমল থাকবে, এমনকি হাতে সাবান এক ফোঁটাও লাগবে না। এই দেখুন বাসনটা পরিষ্কার হয়ে গেছে। অনেক সময় দেখা যায় আমরা শাড়ি, সায়া, ব্লাউজ, অন্যান্য জামা কাপড় একসঙ্গেই না কাচতে দিই ওয়াশিং মেশিনে, বা আমরা হাতে অনেক সময় কেচে নিই। কিন্তু সমস্যাটা কি হয় জানেন, এই যে এইভাবে আমরা একসঙ্গে কাচতে দিলে হুকের যে ব্লাউজের যে হুকগুলো আছে না, সেটা দেখা যায় অন্যান্য জামা কাপড়ের সঙ্গে আটকে ধরে জামা কাপড় ছিঁড়ে যায়। যদি ওয়াশিং মেশিনে দেন বা নর্মাল কাচেন, তাও আপনারা হুকটাকে এইভাবে ফোল্ড করে গার্ডার দিয়ে আটকে নিন, তাহলে অন্যান্য জামা কাপড় আর ছিঁড়বে না, ভালো থাকবে। এই ধরনের ফুল ঝাড়ু দিয়ে আমরা প্রত্যেকে কিন্তু ঘর ঝাড় দিয়ে থাকি। অনেক সময় কি হয়, এই যে ফুল ঝাড়ুগুলো আমরা ঘর ঝাড় দেওয়ার জন্য ব্যবহার করি না, ফুল ঝাড়ুর মধ্যেও দেখা যায় প্রচুর পরিমাণে নোংরা, জীবাণু, ব্যাকটেরিয়া জমা হয়। আর এগুলো দিয়ে ঘর ঝাড় দিলে আরও বেশি আমাদের ঘরটা নোংরা হয়ে যায়। তাই ঘরটা যাতে নোংরা না হয়, তাই এইভাবে আমরা নিয়ে নিতে হবে হারপিক। এটা কিন্তু পায়খানা পরিষ্কারের হারপিক না, আমি অন্যান্য নানা কাজে ব্যবহার করি। সামান্য পরিমাণে হারপিক আপনারা ফুল ঝাড়ুতে দিয়ে খুব ভালো করে এইভাবে ফুল ঝাড়ুটাকে পরিষ্কার করুন। মাসে একদিন এই কাজটি করুন, এতে আপনাদের ফুল ঝাড়ু থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। ফুল ঝাড়ুতে অতিরিক্ত নোংরা কিন্তু জমবে না। ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার আমরা ফুল ঝাড়ুটাকে শুকিয়ে নিতে পারবো। আরও একটি টিপ শেয়ার করব, এইভাবে যদি ফুল ঝাড়ুটা শুকাতে দিই অনেকটা সময় লেগে যাবে, এতে ফুল ঝাড়ুটা কিন্তু নষ্ট হয়ে যাবে, পচে যাবে, ভেঙে যাবে। তাই খুব দ্রুত তাড়াতাড়ি শুকানোর জন্য জামা কাপড়ের ক্লিপ কিছুটা বাদ দিয়ে এইভাবে ছড়িয়ে দিন, তাহলে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনাদের ফুল ঝাড়ু শুকিয়ে যাবে, আর এতে ফুল ঝাড়ু নষ্ট কম হবে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো মোজা থাকে। এখানে দেখুন আমি দুটো পুরনো মোজা নিয়ে নিয়েছি। এই মোজা দুটোকে কি কাজে ব্যবহার করব। সবার প্রথমে কি করব, মোজাটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এইভাবে ধুয়ে নিতে হবে মোজাটাকে। তারপর আমাদের বাড়িতে যে ওয়াইপার থাকে, এখানে আমি যে ওয়াইপার দিয়ে আমরা জল কাচাই সেই ওয়াইপার আমি নিয়ে নিয়েছি। তারপর মোজা দুটোকে এইভাবে ওয়াইপারের দু সাইডে আমাদের পরিয়ে নিতে হবে। দুটো মোজাকেই এইভাবে আমি দু সাইডে পরিয়ে নিচ্ছি ওয়াইপারের। এটার সাহায্যেই আমরা কিন্তু খুব সহজেই আমাদের ঘরটাকে মুছে নিতে পারি। আমাদের খাটের তলা, আলমারির তলা, যেখানে হাত পৌঁছায় না সেই সব জায়গাতেও কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মোছা হয়ে যাবে। এমনকি এইভাবে যদি আমরা ঘর মুছি, আমাদের হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণাও করবে না, কাজটাও কিন্তু খুব সহজ হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে এখানে আমার ঘরটা মোছা হয়ে যাচ্ছে। যখন কাজ শেষ হবে এটাকে খুলে নিয়ে ধুয়ে আবার দ্বিতীয় দিন ব্যবহার করা যাবে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক প্লাস্টিকের বালতি, গামলা আমরা ব্যবহার করি। দেখা যায় ব্যবহার করতে করতে কিছুদিন পর একটা আয়রন জমে যায়, এমনকি বালতি, গামলা এরকম না হলদে হয়ে যায়, দাগ হয়ে যায়, সহজে দাগগুলো কিন্তু উঠতে যায় না, আর দেখতে ভীষণ বাজে লাগে এই দাগগুলোকে। অনেক সময় দেখা যায় প্লাস্টিকের মগেও কিন্তু এরকম আয়রন, নোংরা জমে যায়। কিভাবে একেবারে নতুনের মতো চকচকে আমরা করে নিতে পারি যেগুলোতে আয়রন জমে গেছে, চলুন তাহলে আমরা দেখে নিই। এর জন্য কি করতে হবে, একটি পাত্র নিয়ে নিয়েছি। এখানে প্লাস্টিকের মগ বা প্লাস্টিকের কোনো বাটি টাটি ব্যবহার করবেন। তার মধ্যে আমি সামান্য পরিমাণ এখানে নিয়ে নিলাম হারপিক। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ খাবার সোডা, আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ এখানে জল। হারপিক, খাবার সোডার জল খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তারপর নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে আমরা কিছু সময়ের জন্য যদি এইভাবে একটু ডলে নিই, তাহলেই আমাদের প্লাস্টিকের যে গামলা, বালতি আছে যাতে নোংরা, আয়রন জমে গেছে, সেগুলো খুব সহজেই উঠে যাবে, এমনকি নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আমি কিছু সময় একটু ডলে নিয়েছি। অনেকটা সময় ধরে ঘষা মাজা করার এখানে কোনো রকম প্রয়োজন পড়বে না। অল্প কিছু সময় ডললেই পরিষ্কার হয়ে যাবে। জল দিয়ে ধোয়ার পর আমি রেজাল্টটা আপনাদের দেখাচ্ছি। রেজাল্টটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, বাজে গন্ধ বের হবে না। অনেক সময় দেখা যায় আমাদের হাতের কাছে ব্যালন চাকি থাকে না, তাই ব্যালন চাকি ছাড়াও আপনারা খুব সুন্দরভাবে সহজেই লুচি বেলে নিতে পারেন। এর জন্য কি করতে হবে, আমাদের বাড়িতে যে এই ধরনের গামলা আছে, গামলাটাকে উল্টো করে নিন। দেখবেন গামলার একটা নিচের দিকটা গোল রাউন্ড মতো একটা শেপ অলরেডি থাকেই। লুচিটা একদম পারফেক্ট গোল হবে,
আর অতিরিক্ত বড় হবে না, একই মাপের হবে। এইভাবে ছোট্ট একটি প্লেট নিয়ে ওপর থেকে হালকা করে একটু হাতের সাহায্যে চাপ দিচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবেই 1-2 সেকেন্ডের মধ্যেই একটি লুচি আমাদের বেলা হয়ে গেল। আমি প্রত্যেককে বলছি না এই টিপসটি করার জন্য, যাদের হাতের কাছে ব্যালন চাকি নেই বা খুব দ্রুত তাড়াতাড়ি লুচি বেলতে হবে, তারা এই টিপসটি ফলো করতে পারেন। আর যদি এইভাবে আপনারা লুচি বেলেন, দেখবেন প্রত্যেকটি লুচি কিন্তু আপনাদের গোল হবে, এমনকি একই মাপের তৈরি হবে, কোনোটা ছোট বা কোনোটা বড় না। আর লুচিগুলো দেখবেন কত সুন্দরভাবে গোল হয়ে বলের মতো হয়ে ফুলে উঠছে। আমাদের বাড়িতে যে এই ধরনের সোয়েটারগুলো থাকে, অনেক সময় দেখা যায় সোয়েটার, দামি জামা কাপড় আমরা কি করি, সেটা হয়তো বাড়িতে দাগ লেগে গেলে কাচতে নিই, আর কাচার জন্য এই ধরনের ব্রাশ আমরা ব্যবহার করি। সমস্যাটা কি হয়, এই ধরনের ব্রাশ দিয়ে সোয়েটার, দামি জামা কাপড় কাচলে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, সুতো উঠে যায়, বেশি দিন ভালো থাকে না। তাই লন্ড্রিতে কাচতে দিলে অনেকটা টাকা লাগে। তাই সোয়েটার, দামি জামা কাপড় যদি ব্রাশ দিয়ে কাচতেই হয়, একটি মোজা ব্রাশের মধ্যে আপনারা এইভাবে পরিয়ে নিন। মোজাটা পরিয়ে নিলে তারপর যদি কাচেন, ব্রাশের যে ধারটা সেটা কিন্তু ডাইরেক্ট সোয়েটারে বা দামি জামা কাপড়ে লাগবে না। এতে জামা কাপড় পরিষ্কারও হবে আর নষ্টও হবে। সিঙ্কের মধ্যে রাত্রিবেলায় দেখা যায় ছোট ছোট ছিদ্র থেকে না আরশোলা, টিকটিকি, নানা রকম পোকামাকড় আমাদের রান্নাঘরে ঢুকে যায়, রান্নাঘরটাকে নোংরা করে দেয়। আর এই সিঙ্কের ছিদ্রের দিয়ে যাতে পোকামাকড় না ঢোকে, এই ধরনের জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল, আমি এখানে জলের বোতলের মুখ কেটে নিয়েছি। রাত্রিবেলায় যদি এইভাবে ঢেকে রাখা যায়, ছোট ছোট পোকামাকড়, আরশোলা রান্নাঘরে ঢুকবে না। যখনই কোনো নতুন বোতল কিনে আনি, দেখা যায় বোতলে কিন্তু এইভাবে স্টিকার লাগানো থাকে। আর এই যে স্টিকারটা লাগানো রয়েছে না, এই স্টিকারটা লাগানোর কারণে দেখা যায় সহজে খোলা যায় না, টেনে টুনে খুললেও একটা আঠার দাগ থেকে যায়। তো একটি পাত্রের মধ্যে উষ্ণ গরম জল নিয়ে কয়েক সেকেন্ড এইভাবে গরম জলটার মধ্যে রাখুন। দেখবেন আপনারা সেকেন্ডের মধ্যে স্টিকারটা খুলে ফেলতে পারবেন। গরম হিটের কারণে আঠাটা খুব সহজে আলগা হয়ে যায়, আর আঠারও কিন্তু কোনো রকম দাগ থাকে না। দেখুন পরিষ্কার করে আমি আপনাদের বোতলটা দেখালাম। নতুন চিরুনি কিনে নিয়ে আসি, এই যে চিরুনিগুলো দিয়ে চুল আঁচড়াতে গেলে দেখা যায় আমাদের চুলে কিন্তু খুব ব্যথা লাগে। আর এইভাবে চুল আঁচড়ালে আমাদের বাচ্চাদের দেখা যায় কান্নাকাটি করে, আর চুলও কিন্তু ছিঁড়ে যায়। তাই আপনারা ছোট্ট এই কাজটি করুন বন্ধুরা। আয়রন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আয়রনটাকে গরম করে নিয়ে এইভাবে চিরুনিটাকে হালকা করে বুলিয়ে নিন, স্মুথ হয়ে যাবে। এই ধরনের যে ঢাকনাগুলো থাকে, কোনো কিছু ঢাকতে গেলে খুবই অসুবিধা হয়। তাই একটি ছোট্ট কাজ করুন, এখানে আমি একটি ক্রিমের ছোট্ট ঢাকনা নিয়ে নিয়েছি, আর কন্টেনারের ঢাকনার ঠিক মাঝখানটা একটু ফেভিকুইক দিয়ে এইভাবে ক্রিমের ঢাকনাটা কিছু সময় রেখে দেবো, একেবারে আটকে যাবে। এর ফলে কি হবে, যে কোনো কিছুই আমরা ঢাকবো, এতে ঢাকতেও সুবিধা হবে, যখন আমাদের খোলার প্রয়োজন পড়বে খুলতেও সুবিধা হবে। তাই এইভাবে আমরা কন্টেনারের ঢাকনাগুলোকে কিন্তু ইউজ করতে পারি, কাজটি আমাদের অনেকটাই সহজ হবে। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। সেলোটেপ কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় সেলোটেপের মাথা খুঁজে পেতে অনেকটা সময় লাগে, তাড়াহুড়োতে বিরক্তর মধ্যে পড়ে যায়। তাই একটি পেন্সিল বা পেন নিয়ে নিন, পেন দিয়ে এইভাবে বোলালেই দেখবেন মাথাটা যেখানে আটকে যাচ্ছে সেখানেই কিন্তু সেলোটেপের মাথাটা রয়েছে। তাহলে খুব সহজেই খুঁজে পাবো। আর একটি কাজ করবেন, যখনই সেলোটেপের ব্যবহার হয়ে যাবে, একটি সেফটি পিন এইভাবে লাগিয়ে রাখুন, তাহলে প্রত্যেকবার আর সেলোটেপের মাথা আপনাদের খুঁজে খুঁজে বের। প্রেশার কুকারে আমরা প্রত্যেকেই রান্নাবাড়ি করে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, প্রেশার কুকারে খাবার সিটি ওঠার সময় বেশ কিছুটা খাবার হয়তো বেরিয়ে যায়। এর ফলে দেখা যায় যে রাবারটা টাইটভাবে আটকে যায়, সেটা সহজে খোলা যায় না। তাই সামান্য পরিমাণে তেল আপনারা এইভাবে একটু লাগিয়ে নিন। এতে কি হবে, সিটি ওঠার সময় যদি খাবারও কোনো কারণে পড়ে যায়, তাও কিন্তু সেই খাবারটি পড়ার কারণে টাইটভাবে গার্ডারটি আটকাবে না। সিটির জায়গায় একটু তেল দিয়ে দিন, এতে সিটিটাও দেখবেন খুব সুন্দরভাবে উঠবে না। অনেক সময় ছোট মাছ কাটতে অনেক সময় লাগে, আঁশ ছাড়াতে আমাদের বাড়িতে যে চা ছাঁকনি থাকে, পুরনো কোনো চা ছাঁকনি নিয়ে নিন। স্টিলের চা ছাঁকনি অবশ্যই নিতে হবে। চা ছাঁকনি দিয়ে এইভাবে হালকা করে টান দিলে দেখবেন 1-2 সেকেন্ডের মধ্যে একটি মাছের আঁশ আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়বে না মাছের আঁশ ছাড়ানোর জন্য। আর অনেক সময় মাছ কাটতে গেলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটি কাঁচির সাহায্যেই খুব সহজেই মাছের ডানা, কানকো, লেজ এগুলোকে কিন্তু আমরা কেটে নিতে পারি। দেখুন এখানে ছোট্ট একটি কাঁচি নিয়ে নিয়েছি, আর কাঁচির সাহায্যে এখানে কত সহজেই আমি মাছের ডানা, কানকো, লেজ এগুলোকে কেটে পরিষ্কার করে নিলাম। মাছটি আমার কাটা।